নির্বাচনী সহিংসতা মোকাবিলায় মাঠে থাকবে সেনাবাহিনী, সারা দেশে কাজ করবেন 1 লাখ সদস্য। দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির, বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেয়ার অভিযোগ। জোট নয়, সমঝোতায় ভোট করবে জামাত, আগে গণভোটের দাবি। এবং জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, দেশীয় অস্ত্রের আঘাতে আহত 20, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভিড় করেন নেতাকর্মীরা। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচার দাবি করেন তারা। বুধবার বিকেল 5:15টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। হঠাৎই দুর্বৃত্তের ছোড়া গুলি তার পায়ে বিদ্ধ হয়। একই সময় সারোয়ার প্রকাশ বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। উনি মাগরিবের নামাজ পড়ার পরে অতিরিক্তভাবে কিছু মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি দেব, যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে যেখান থেকে সন্ত্রাসীদের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য সেই সিসি ক্যামেরা দেখে দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। ওনার জন্য আমরা 8 আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করি এবং এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাব তার কাছে। শফিক, আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে সেটি হচ্ছে এরশাদুল্লাহ যখন 8 আসনের মনোনীত প্রার্থী যখন প্রচারণা চালাচ্ছিলেন মাগরিবের নামাজ পর ঠিক সেই সময় 3 থেকে 4 জনের 3টে মোটরসাইকেল করে 8 থেকে 9 জনের মতো আসছিলেন। তারা এসে কিন্তু গুলি করেছে বলে সেইটি প্রত্যক্ষদর্শী যারা প্রচারণা ছিল তারা সেই তথ্য আমাকে নিশ্চিত করে দেয়। কিছুক্ষণ আগে তিনি প্রত্যক্ষদর্শী একজন ছিলেন, তিনি বলছে আসলে তারা লিফলেট বিতরণ করে হ্যান্ডশেক করতেন, ঠিক সেই সময় গুলি করে তারা পালিয়ে যায় মোটরসাইকেল নিয়ে। তো এই মুহূর্তে আমাদের যে 3 জনের গুলিবিদ্ধ সেখান থেকে একজন মারা গিয়েছেন বাবলা নামে। তবে সেটি আমরা বিভিন্ন নেতাকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিন্তু অফিসিয়াল বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আমরা পাইনি। তারা অফিসে আনুষ্ঠানিকভাবে সেটি জানায়নি। তো এই মুহূর্তে যারা আহত হয়ে যায়, গুলিবিদ্ধ হয়েছে, তাদের স্বজনরা এখানে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই যে মনোনয়ন পাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা কিন্তু গণসংযোগ করার জন্য বিভিন্ন মাঠে নেমে পড়েছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে আজকে সারাদিন, এবং গতকালও কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এই মুহূর্তে আমরা যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু কান্নাকাটি করছেন বা কান্নায় ভেঙে পড়ছেন, এবং তাদের স্বজনরা কিন্তু তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মোটরসাইকেল নিয়ে 3 থেকে 4 জন এসে কিন্তু 3-4টে মোটরসাইকেল এসে নিয়ে তারা গুলি করে বলে আমরা সেটি জানতে পেরেছি। তো আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে এখানে নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীরা এসে সেখানে যারা ভিড় করছেন তাদেরকে আসলে ভিড় না করার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে। এবং আরেকটি বড় মেসেজ সেটি হচ্ছে, এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে আসলে এটি কোনো ধরনের ষড়যন্ত্র কথা বলছেন, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, এমন তথ্য কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। এবং নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে চট্টগ্রামে যেহেতু 10টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি 8 নম্বর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, এবং তিনি কিন্তু গতকালও ওখানে প্রচারণা করেছেন তার বাসায় চট্টগ্রাম মেডিকেলের পাশে, এবং আজকেও কিন্তু বিকেল থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণা চালানোর সময় কিন্তু তিনি গুলিবিদ্ধ হন, এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে এটি হচ্ছে একজন মারা গেছে এবং 2 জন গুলিবিদ্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেনের অভিযোগ,
আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা হচ্ছে। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে নিজ বাড়ি নগরীর মেহেদীবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানান আমির খসরু। দরজা তো সবার জন্য খোলা। আমাদের সাথে অ্যালাইন 42টা দল আছে, এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায় সবার জন্য উন্মুক্ত। আগামী দিনের সরকারে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করতে চাই। পরে সন্ধ্যায় প্রেস ক্লাবে তরুণদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু বলেন, ক্ষমতায় এলে তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেবে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। একই সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জোট নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে তার দল। তিনি আরো বলেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে না পা দেওয়ার আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীর ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামাতের নেতাকর্মীরা। বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোটে নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনে সমঝোতা করব। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এদিন বিকেলে নির্বাচন কমিশনে যান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই দিনে ভোট মানে হচ্ছে ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। ফাঁদানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। ইলেকশনের মৌলিক বিষয়গুলো সেটেল হলে আমরা আসন বিন্যাসের বিষয়। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন।
বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে আমি মনে হয় বাস্তব না। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, 300 আসনেই আমাদের লক্ষ্য। 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। যেমন জুলাই সনদের বিষয়টা আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচনী সহিংসতা মোকাবিলায় মাঠে থাকবে সেনাবাহিনী, সারা দেশে মোতায়েন থাকবে 1 লাখ সেনা সদস্য। সেনা সদরের ব্রিফিংয়ে আরও জানানো হয়, সুষ্ঠু ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরই ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় গত 15 মাস যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। এরই মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি ঐক্যবদ্ধ জানিয়ে সেনা কর্মকর্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় 15 জন সেনা কর্মকর্তার বিচার আইসিটি আইন এবং সেনা আইনেও সম্ভব। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে সেনাবাহিনী। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। বিভিন্ন স্থানে উদ্ধারকৃত অস্ত্র যাতে ঢাকামুখী না হয় এবং হলেও যাতে সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারে, এ বিষয়ে তৎপরতা বৃদ্ধি হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দুষ্কৃতকারীদের যে কোনো কর্মসূচি প্রতিহতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সামনে রেখে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া কোনো আওয়ামী লীগ নেতাকর্মী অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী কেউ চাইলেও প্রতিহত করতে পারবে না। এ সময় বিদেশি গুজব প্রতিহতে সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি। অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় আপন 2 ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সরাইলের ফুতেপুর গ্রামের আলী আকবরের 2 ছেলে ইমদাদুল ও সাত্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে 2 ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নওগাঁয় প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 5 শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, 2023 সালে বদলগাছি উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু হোসেনের সঙ্গে এক শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তদন্ত করে ওই শিক্ষককে বহিষ্কারের আদেশ দেন জেলা প্রশাসন। আজ বিদ্যালয়ে মিঠু হোসেনের আসার খবরে অভিভাবক ও শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান নেয়। ঘটে সংঘর্ষ। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার শাহজাহানপুরে ইজি বাইক ছিনতাইয়ের পর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঢাকা রংপুর মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, খালিশাকান্দি গ্রামের বাসিন্দা মোফাজ্জল মঙ্গলবার বিকেলে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে স্বজনরা শনাক্ত করেন। পুলিশ বলছে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ইজি বাইক ও মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে। 2-3টার দিকে তাকে ফোন দেয়, তার ফোন অফ। পরে তার ফ্যামিলির লোকজন সকালবেলা খোঁজাখুঁজি করার পরে মেডিকেল আসার পরে তার লাশটা শনাক্ত করা হয়েছে। আমি সেই ছিনতাইকারীদের সঠিক বিচার চাই এবং মৃত্যুদণ্ড চাই। গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সদরের ফুলছড়ি উপজেলার ঝাঞ্জাই ডাকুমারি চরে খোকা মিয়া গরুর ব্যবসা করতেন। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির সামনে তার মাথা ফাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতের মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দেখছেন জনপদের সময়। সাভারে পরিবেশ দূষণের অভিযোগে 6টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে 6 লাখ টাকা। সকালে আশুলিয়ার রাঙামাটির নাল্লাপোল্লা এলাকার 6টি ইট ভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম জানান, বায়ু দূষণে সাভার ডিগ্রেডেড পর্যায়ে থাকায় জেলার সব ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশ অমান্য করায় 6টি ইট ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। গুঁড়িয়ে দেয়া হয় ইট পোড়ানোর চিমনি সহ ইট তৈরির বিভিন্ন উপকরণ। জরিমানা করা হয় 6 লাখ টাকা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতি এড়াতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের কয়েকটি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় 4 কিলোমিটার বিস্তৃত 300 বাড়ির 400 অবৈধ আবাসিক গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 350 ফুট অবৈধ পাইপ সহ বিপুল সংখ্যক অবৈধ রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগ বন্ধে মূল বিতরণ লাইন থেকে নেয়া অবৈধ সংযোগস্থলগুলো এক্সকাভেটর দিয়ে গ্র্যাবিং মেশিন দিয়ে অপসারণ করে তিতাস কর্তৃপক্ষ। দেখছেন জনপদের সময়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক ও ককটেল তৈরির উপকরণ সহ একজনকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সূর্যনারায়ণপুর বেলতলায় অভিযান চালান তারা। বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, অভিযানে বাড়ির ভেতরের ধানের গোলা থেকে 2 কেজি 300 গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার সহ মামুন নামে একজনকে আটক করা হয়। এই ঘটনায় তার ভাই পলাতক রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও ককটেল তৈরির উপকরণ ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা বিজিবির। এই ছিল জনপদের সময়ে। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।